আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনে আজকে আমাদের ৪৮তম অতিথি আলাউদ্দিন আল আজাদ। এ পর্বের মাধ্যমে আমরা আলাউদ্দিন আল আজাদ সম্পর্কে জানব তার উপন্যাস, নাটক, গল্পগ্রন্থ সহ তার ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে। এছাড়াও আলাউদ্দিন আল আজাদ থেকে পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করছি। এর আগে বলে নেই, আমাদের বাংলা সাহিত্যে মোট ৬৪ জন লেখকের সাহিত্যকর্ম তুলে ধরা হবে। ইতিপূর্বে ৬৪ জন লেখককে লিস্ট ডাউন করা হয়েছে। এরপরেও যদি শিক্ষার্থীদের প্রয়োজন মনে করি, সেক্ষেত্রে আরও ২-৪ জন লেখকের সাহিত্যকর্ম ছন্দের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। আজকে আমাদের ৪৮তম লেকচার, তার মানে আর ১৬টি লেকচার অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্যের উপর। এছাড়াও আমাদের ব্যাংক জব প্রত্যাশী ছাত্রছাত্রীদের জন্য প্রতি শুক্রবার রয়েছে ব্যাংক ম্যাথ ক্লাস। এটি সম্পূর্ণ ফ্রি হলেও এটি পেইড কোর্সের চেয়ে কোনো অংশই কম নয়। অর্থাৎ আমাদের প্রতি শুক্রবার যে ক্লাসটি অনুষ্ঠিত হয়, কোনো শিক্ষার্থী যদি মনোযোগ দিয়ে আমাদের প্রতিটি লেকচার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ও প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে তার ম্যাথে ভালো করার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো চলুন শুরু করছি। আলাউদ্দিন আল আজাদ জন্মগ্রহণ করেন ১৯৩২ সালে এবং মৃত্যুবরণ করেন ২০০৯ সালে। ছন্দে ছন্দে আলাউদ্দিন আল আজাদের উপন্যাস, মাত্র ২টি উপন্যাস ধরেছি। ২টি উপন্যাসই আমরা ছন্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের এই উপন্যাস দুটি ইজিলি মনে থাকে। ছন্দটি হচ্ছে ২৩ নং রোড কর্ণফুলী, অর্থাৎ কর্ণফুলীর ২৩ নং রোড। তাহলে ছন্দাংশের সাথে চলুন আমরা উপন্যাসগুলো মিলে পড়ার চেষ্টা করি। ২৩ নং বলতে ২৩ নম্বর তৈলচিত্র নামে বিখ্যাত একটি উপন্যাস রয়েছে আলাউদ্দিন আল আজাদের, যেখান থেকে বিভিন্নবার প্রশ্ন এসেছে। আরটি হচ্ছে কর্ণফুলী। এই কর্ণফুলী উপন্যাসটি হচ্ছে উপজাতীয়দের জীবনচিত্র অঙ্কিত হয়েছে, এটিও বিখ্যাত একটি উপন্যাস। এই দুইটি উপন্যাস থেকেই আলাউদ্দিন আল আজাদের অসংখ্য প্রশ্ন এসেছে। দ্যাটস ওয়াই আমরা এই বিখ্যাত দুটি উপন্যাস নিয়েই আলোচনা করেছি। এ পর্যায়ে ছন্দে ছন্দে আমরা আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত নাটক সমূহ জানার চেষ্টা করব। এখানেও দেখুন বন্ধুরা, মাত্র ২টি নাটক আলোচনা করেছি আমরা, তাও ছন্দের মাধ্যমে নিয়েছি, যাতে মনে থাকে আমাদের শিক্ষার্থী ভাই বোনেদের। ছন্দটিও চমৎকার, মায়াবী নরক। নরকটা কেমন? মায়াবী। এই দুটি মাত্র শব্দ মনে রাখার জন্য আসলে কোনো বেগ পেতে হবে না শিক্ষার্থীদের। তো চলুন ছন্দাংশের সাথে নাটকগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। মায়াবী বলতে মায়াবী প্রহর নামে যে নাটক রয়েছে আলাউদ্দিন আল আজাদের, সেটিকে বোঝানো হয়েছে। নরক বলতে নরকে লাল গোলাপ নামে যে বিখ্যাত একটি নাটক রয়েছে আলাউদ্দিন আল আজাদের, সেটিকে বোঝানো হয়েছে। খুবই চমৎকার, মাত্র দুটি করে সাহিত্যকর্ম। অর্থাৎ আলাউদ্দিন আল আজাদের খুব বেশি সাহিত্যকর্ম নেই, কিন্তু তিনি যা লিখেছেন তার মধ্যে থেকে যতটুকু গুরুত্বপূর্ণ, যতটুকু শিক্ষার্থীদের জন্য না পড়লেই নয়, কেবল ততটুকুই আমরা এখানে আলোচ্য বিষয় হিসেবে নিয়েছি। এবার ছন্দে ছন্দে আলাউদ্দিন আল আজাদের গল্প সমূহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ছন্দটি হচ্ছে ধানকন্যা মৃগের নাভি দেখে জেগে আছে। দেখুন কত চমৎকার ছন্দটি। ধানকন্যা কি করছে? মৃগের নাভি দেখে জেগে আছে, ঘুমায় নাই। তাহলে ছন্দটির সাথে আমরা কি করব? গল্প সমূহগুলো আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব। ধানকন্যা বলতে ধানকন্যা নামে যে গল্পগ্রন্থ রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। মৃগের নাভি বলতে মৃগ নাভি নামে একটি গল্প রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। জেগে আছে বলতে জেগে আসি নামে একটি গল্প রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। তো এই তিনটি গ্রন্থই আসলে গুরুত্বপূর্ণ। এর মধ্যে মৃগ নাভি থেকে বেশিরভাগ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো চলুন এবার আলাউদ্দিন আল আজাদ ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করি। আলাউদ্দিন আল আজাদ জন্মগ্রহণ করেন কত সালে? ১৯৩২ সালে। আলাউদ্দিন আল আজাদের জন্মস্থান রায়পুরা, নরসিংদী। বলুন তো, রায়পুরা নরসিংদীতে আরেকজন বিখ্যাত কবি রয়েছেন, যার পৈতৃক নিবাস হচ্ছে রায়পুরা উপজেলার পারাতলি গ্রামে এবং নরসিংদী জেলার অন্তর্গত। তিনি হচ্ছেন কবি শামসুর রহমান। পরের তথ্যটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদ
1952 সালের ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাহলে আলাউদ্দিন আল আজাদ 1952 সালের ভাষা আন্দোলনের কি ছিলেন? একজন সক্রিয় কর্মী ছিলেন। আর একজন সাহিত্যিক, তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। এই ভাষা আন্দোলন রিলেটেড কবি সাহিত্যিক এবং স্বাধীনতা যুদ্ধ রিলেটেড কবি সাহিত্যিকরা খুবই গুরুত্বপূর্ণ। এই রিলেটেড প্রশ্ন আসে, অতীতেও এসেছে এবং ভবিষ্যতেও আসার সমূহ সম্ভাবনা রয়েছে, এগুলো আপনারা বাদ দিবেন না। পরের তথ্যটি হচ্ছে 23 নম্বর তৈলচিত্র মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। তাহলে আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। পরের তথ্যটি হচ্ছে 23 নম্বর তৈলচিত্র উপন্যাস অবলম্বনে বসুন্ধরা চলচ্চিত্র নির্মাণ করা হয় এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তাহলে 23 নম্বর তৈলচিত্র হচ্ছে একটি উপন্যাস, এটি অবলম্বনে, অর্থাৎ এখানে যে কাহিনী, এই কাহিনী অবলম্বনে কি করা হয়েছে? একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে যেটির নাম ছিল বসুন্ধরা। এবং এই বসুন্ধরা চলচ্চিত্রটি এতই জনপ্রিয়তা লাভ করেছেন তারা কি করেছেন? জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। কর্ণফুলী উপন্যাসটি উপজাতীয়দের জীবনচিত্র নিয়ে রচিত। নরকে লাল গোলাপ নাটকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক। দেখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। নরকে লাল গোলাপ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। এভাবে প্রশ্ন প্রায়ই আসে, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, অথবা সরাসরি যদি প্রশ্ন করে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, অথবা এইভাবে প্রশ্ন হতে পারে নরকে লাল গোলাপ কি? অপশনে থাকতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, অপশনে থাকতে পারে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, অপশনে থাকতে পারে তেভাগা আন্দোলন ভিত্তিক নাটক, অপশনে থাকতে পারে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভিত্তিক নাটক। এরকম অপশন দিয়ে দিতে পারে। পরের তথ্যটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত কাব্য হচ্ছে মানচিত্র। তিনি মানচিত্র নামে একটি কাব্য রচনা করেন। তারপরের তথ্যটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত কবিতা স্মৃতিস্তম্ভ। আলাউদ্দিন আল আজাদের একটি বিখ্যাত কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ, এটি শহীদ মিনার সম্পর্কে লেখা। স্মৃতিস্তম্ভ কবিতাটি হচ্ছে শহীদ মিনার সম্পর্কে লেখা। এ পর্যায়ে আমরা জানব আলাউদ্দিন আল আজাদ ও তার সাহিত্যকর্ম থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও তার উত্তর। এখানে আমরা প্রশ্নগুলো ঠিক যেভাবে পরীক্ষার হলে এসেছে, প্রশ্নপত্রে ছিল, ঠিক সেভাবেই ধরেছি। কোনো মডিফিকেশন, কারেকশন বা এডিশন বা অ্যাডিশন, সাবট্রাকশন কিছুই করিনি। কেবলমাত্র 4টি অপশন ছিল, সেখান থেকে আমরা 3টি অপশন বাদ দিয়ে সঠিক অপশনটি নিয়েছি। 1 নং প্রশ্নে বলা আছে আলাউদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা? অপশনে আরও 3টা অপশন ছিল, তার মধ্যে 23 নম্বর তৈলচিত্র হচ্ছে সঠিক উত্তর। 2 নং প্রশ্ন 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। 3 নং প্রশ্ন 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে উপন্যাস। দেখুন, একটা উপন্যাস থেকেই কিন্তু 3 ধরনের প্রশ্ন 3বার এসেছে। 4 নং প্রশ্ন উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে কর্ণফুলী। 5 নং প্রশ্ন ধান কন্যা এর লেখক কে? উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। 6 নং প্রশ্ন শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। 7 নং প্রশ্ন মায়াবী প্রহর নাটকটি কার রচনা? উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। তাহলে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। এবং যদি খারাপ লেগে থাকে অথবা কোনো মতামত বা পরামর্শ থাকে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। প্রচুর পড়াশোনা করতে হবে, অর্থাৎ সাফল্যের কোনো শর্টকাট নেই। ডিটেল জেনে ধৈর্যের সাথে আপনাকে পরিশ্রম করে যেতে হবে, তাহলেই কেবল সাফল্য নামে অধরা স্বপ্ন আপনার হাতের মুঠোয় চলে আসবে। তো পড়াশোনা করুন আপনারা। আপনাদের পড়াশোনাকে 10 ঘন্টার পড়াশোনাকে 10 মিনিটে যাতে করতে পারেন, ফার্স্ট হয় আপনাদের পড়াশোনাগুলো, সেই চেষ্টাটাই আলী একাডেমি বিডি সবসময়ই করে যাচ্ছে। আমাদের বাংলা সাহিত্য শেষ হওয়ার পরে ইংরেজি সাহিত্য তো প্রায় শেষ। এরপরে আমরা জেনারেল ম্যাথ শুরু করব, পাশাপাশি সাধারণ জ্ঞানও থাকবে আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লেকচারে। সাধারণ জ্ঞান গতানুগতিক কোচিং সেন্টারে যেভাবে পড়ায় সেভাবে থাকবে না, আমাদের প্রত্যেকটি টপিকেই থাকবে শ্রুতিমধুর শর্টকাটে, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ইজিলি, ইফিশিয়েন্টলি
অল্প পড়ে অধিক প্রিপারেশন নিতে পারেন। অর্থাৎ পুরো বইটাকে মাথায় রাখতে যেন কোনো প্রেশারই ফিল করতে না হয়, সেই চেষ্টাই করবে সবসময় আলী একাডেমি বিডি। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই আসলে, পড়াশোনা করেই আপনার সাফল্য স্বর্ণশিখরে যেতে হবে। কেবল স্বপ্ন দেখা অথবা সার্কুলার হবে কবে, সার্কুলার দেয় না কেন, সার্কুলার কবে দিবে, কিছু লোক আছে এরকম, সার্কুলার দেয় এরপর পরীক্ষা কবে হবে, অ্যাডমিট দেয় না কেন, সিট প্ল্যান দেয় না কেন, তারা এরকমভাবে এত ব্যস্ত থাকেন এইসব বিষয় নিয়ে, মনে হয় যেন তার পরীক্ষাটা হলেই তার চাকরি হয়ে যাবে। এসব লোক আসলে চাকরি পান না, পরীক্ষা দিয়ে হতাশায় ভোগেন। কাজেই প্রচুর পড়াশোনা করুন, কালক্ষেপণ না করে পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই। আপনার অধরা স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে আসুন। সবাই ভালো থাকুন।